কারফিউ শিথিল, খুলেছে অফিস, আদালত ও ব্যাংক। চলবে বিকেল ৩টা পর্যন্ত। সীমিত পরিসরে সড়কে যান চলাচল শুরু। চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজারে এসে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু। বন্ধ থাকবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি। দাবি মানার পরও সহিংসতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এই পরিস্থিতির অবনতি হবে না। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হয়রানির শিকার হলে প্রশাসনকে জানানোর পরামর্শ উপাচার্যের। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ৩ দিন ছুটির পর খুলেছে অফিস আদালত। কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ ও কাল রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত নিয়ে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে। বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় রাজধানী সহ সারা দেশে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহন, সিএনজি ও রিকশা চলাচল করতে দেখা যায়। মোড়ে মোড়ে তৈরি হয় যানজটও। মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এর আগে রাজধানী সহ সারা দেশে বাস চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় রাজধানী সহ সারা দেশে সীমিত পরিসরে শুরু হয়েছে যান চলাচল। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবিনা, সড়কে যান চলাচল কেমন দেখছেন? দেশে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিকে স্বাভাবিক করতে কিন্তু সরকার কারফিউ জারির নির্দেশনা দিয়েছিল এবং আজকে সেই কারফিউয়ের 5ম দিন। তবে আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার কথা বলা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু সব ধরনের অফিস আদালত বেলা 11টা থেকে দীর্ঘ 3 দিন পর বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস আদালত খোলা থাকবে এবং সেই জন্যই আমি এখন আছি বিজয় সরণি এলাকায়। এটি হচ্ছে সব থেকে একটি ব্যস্ততম সড়কের একটি এবং সেটির চিত্র যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে হচ্ছে এখানে সব ধরনের গাড়ি হচ্ছে চলছে, তবে রাস্তাঘাটে একটু যানজটের সৃষ্টিও হয়েছে বলা চলে। তারা এখানে বিভিন্ন ধরনের গাড়ি হচ্ছে চলছে, বাসও হচ্ছে। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে বাস চলাচলের কথা থাকলেও বাসের সংখ্যা আমরা রাস্তায় একটু কম দেখছি। এই কয়েকদিনের তুলনায় কিন্তু আমি রাস্তাঘাটে জনসাধারণের পরিমাণও হচ্ছে বেশি দেখছি। তারা হচ্ছে বের হয়েছেন, কেউ যাচ্ছেন কাজে, কেউ যাচ্ছেন তাদের জরুরি কাজে এবং বিভিন্ন জনসাধারণের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু কম থাকার কারণে কিন্তু তাদের পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে এবং তাদের যেহেতু জরুরি কাজ রয়েছে এবং তারা বলছেন যে তাদেরকে যেহেতু অফিস আদালত খোলা, সেহেতু যেহেতু তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিস আদালতে যেতে হবে, তাই তারা হচ্ছে ভোগান্তি পোহাতে হলেও তারা হচ্ছে নিজ নিজ কর্মস্থলে চলে যাচ্ছেন। এবং এখন যদি আমি রাস্তাঘাটের একটু চিত্রটি দেখাই, সেটি হচ্ছে এখন রাস্তাঘাটে যান চলাচল, যানজটের পরিমাণটা একটু বেশি হয়েছে এবং এদিক থেকে হচ্ছে এই ছিল সর্বশেষ খবর বিজয় সরণি সড়ক থেকে। রাজধানী কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব।
কারফিউয়ের পঞ্চম দিনে এসে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা বিগত কয়েকদিন যেটি দেখেছি, রাজধানীর বাজারগুলোতে খুব বেশি ক্রেতা ছিল না এবং বেশ কিছু দোকানও আমরা দেখেছি বন্ধ ছিল। তবে আজকে এসে কিছুটা আসলে ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করছি। এখানে সকাল থেকেই রাজধানীর কাউরান বাজারে আছি আমরা, এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের ক্রেতা আসছেন এবং দোকানগুলো কিন্তু বেশ সরগরম আমরা লক্ষ্য করছি। এখানে যদি দামের কথা বলি, কারফিউয়ের আগে যে দাম ছিল সে দামের খুব বেশি পরিবর্তন হয়নি। আলু পূর্বের মতো 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, বেগুন 60 টাকা কেজি, পটল 40, বরবটি 80 টাকা, শসা 40 টাকা, ভেন্ডি 40 টাকা, কচুরমুখী 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ক্রেতারা যারা আসছেন তারাও আসলে দাম নিয়ে খুব বেশি আসলে অভিযোগ নেই তাদের, কারণ পূর্বে যে দামে বিক্রি হচ্ছিল এখনও কারফিউর পরে এসেও তারা তেমন দামেই কিনতে পারছেন। যদি মশলা পণ্যের কথা বলি, পেঁয়াজ 110 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি, আর কাঁচামরিচ 160 থেকে 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সারাদিনই আসলে এই কাউরান বাজারে আজকে সকাল থেকে কেমন ক্রেতা সমাগম হয়েছে একজন দোকানদারের কাছে জানতে চাইব। আপনি তো সকাল থেকে দোকানে আছেন, ক্রেতা সমাগম কেমন দেখছেন? ভাই আলহামদুলিল্লাহ, এখনো কিতা এখনো আসে নাই, আসবে আমরা আশাবাদী। যেহেতু আপনার হলো আজকে যখন অফিস আদালত সব খোলা, তারা অবশ্যই বাজার করব এবিধে আমরা অনেক মাল কিনছি, আশাবাদী যে বিক্রি হবে আমাদের। জি ভাইয়া। দোকানদার যেমনটি বলছিলেন, আজকে বেচা বিক্রি কিছুটা ভালো হবে পূর্বের তুলনায়, এই আশায় তারা কিন্তু মালামাল কিনে নিয়ে এসেছেন বা পাইকারি দরে বেশি পরিমাণে মালামাল কিনেছেন। তারা যেটি বলছেন যে যেহেতু অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, সুতরাং ক্রেতা সমাগম অন্যান্য কারফিউ দিনের তুলনায় আজকে কিছুটা বেশি হবে এবং বেচা বিক্রি কিছুটা বেশি হবে বলে তারা আশাবাদ প্রকাশ করছেন। এবং যদি অন্যান্য পণ্যের কথা বলি, মুদি পণ্য কিন্তু পূর্বের মতো বর্ধিত দামে বিক্রি হচ্ছে এবং গ্রোসারি পণ্যের মধ্যে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি কারফিউর আগেও একই দামে বিক্রি হচ্ছিল। এবং অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল রাজধানীর কাউরান বাজার থেকে নিত্য পণ্যের বাজার নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং, কমার্শিয়াল, কূটনীতিক, বাণিজ্যিক, প্রযুক্তি, রপ্তানি, আউটসোর্সিং ও মিডিয়া অধ্যুষিত এলাকায় মিলবে এ সেবা। তবে এখনই চালু হচ্ছে না ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার রাতে ঢাকা ও চট্টগ্রাম সহ কিছু কিছু এলাকায় ইন্টারনেট চালু হয়। এ সময় কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান গ্রাহকরা। এর আগে রাজধানীর মহাখালীকে সন্ত্রাসীদের অগ্নিসংযোগে খাজা টাওয়ারে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশে ইন্টারনেট সেবা সচল করা হবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা রুখিয়ে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। চলমান কারফিউ বিপাকে পড়েছেন গ্যাস, বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। ইন্টারনেট না থাকায় কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন দিন পার করছেন কেউ কেউ। রিচার্জের জন্য ধর্ণা দিচ্ছেন বিদ্যুৎ অফিসে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কার্ড রিচার্জ করতে হচ্ছে তাদের। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণা করছে দালাল চক্র। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। গেল 5 দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ, তাই প্রিপেড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে চরম ভোগান্তিতে রাজধানীর ঢাকার হাজার হাজার গ্রাহক। শুধু বিদ্যুৎ খাতেই নয়, অচলা অবস্থার সৃষ্টি হয়েছে ইন্টারনেট নির্ভর অন্যান্য পরিষেবায়ও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত সময়ে অনেকেই পাচ্ছেন না সমাধান, তাই গ্রাহকদের ভোগান্তি এখন চরমে। ভোগান্তির তো আর শেষ নাই। এখানে আসলাম, প্রথম একটা সিরিয়ালে দাঁড়াইলাম, ওই সিরিয়াল থেকে আরেক সিরিয়াল, আরেক সিরিয়াল থেকে আরেক সিরিয়াল। কালকে রাত্রে থেকে কারেন্ট নাই বাসায়, নাই পানি, পাঞ্চ করলেও কারেন্ট আসছে, কারেন্ট আসতেছে না বাসায়। তো প্রত্যেকটা বাচ্চা আছে, মুরব্বী আছে, অসুস্থ আছে, প্রত্যেকটা মানুষ কষ্ট করতেছে। কেন? ইন্টারনেটের কারণ। আপনি আর 2 দিন যদি ইন্টারনেট না থাকে, প্রত্যেকটা মানুষের ব্যাংক থেকে টাকা উঠাও বন্ধ হয়ে যাবে। অনেকে আছে অনাহারেও দাঁড়ায় আছে, নাস্তা পর্যন্ত করেনি, 3টা ঘন্টা ধরে দাঁড়ায় আছি আমরা। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা বিরাট, কারেন্ট নাই তো, কারেন্ট না থাকলে তো অনেক সমস্যা, বুঝেন না, অনেক সমস্যা। ইন্টারনেট সেবা বন্ধের কারণে তো দেশের অনেক কিছুই বন্ধ, অফিসিয়াল কাজ অনেক সমস্যা হচ্ছে, প্রিপেড মিটারে রিচার্জ করা যাচ্ছে না, ডেস্কোর, মোটামুটি সব দিক থেকেই আমরা কিছুটা সমস্যার মধ্যে। এদিকে এমন সংকটে সুযোগ নিচ্ছে অনেক প্রতারক দালাল চক্র। প্রতিদিন রিস্কাবারা আসছে, তাদের সাথে একটু কথা বলতে যাইতে দেয় না। কেউ আমাদের কিছু করবেও না, এটাই আমাদের মনে দুঃখ।
আসি যাচ্ছি এই ভোগান্তি, এই যে আসছি যাচ্ছি, কাজ হচ্ছে না, লাইনে দাঁড়ান, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এইভাবেই আমাদের চলছে। ডেসকো বলছে দ্রুত সমাধানের অংশ হিসেবে গ্রাহকদের লোন হিসেবে রিচার্জ দিচ্ছেন 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এই বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে প্রতারকদের খপ্পরে না পড়তে গ্রাহককে আরো সচেতন থাকার তাগিদ দেন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আমরা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা হচ্ছে না, এর বাইরে অফিসের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আমাদের আসলে আয়তার বাইরে। গ্রাহকদের নিজেদেরই সচেতন হতে হবে, তারা যেন এই সময়ে আমাদের ব্যাংক সার্ভিস বন্ধ আছে, মোবাইল সার্ভিস বন্ধ আছে, সেহেতু আমাদের কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করার প্রয়োজন নেই। আমরা লোন হিসাবে এই বিদ্যুতের ইউনিটগুলো এখন দিচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধানে ইন্টারনেট সেবা চালুর দাবি সাধারণের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে যৌথ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন সরকারের গুরুত্বপূর্ণ 4 মন্ত্রণালয়। এতে আইন, জনপ্রশাসন, শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই কোটা আন্দোলন নিয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। এরপর সরকারি চাকুরির সব ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কোটা সংস্কার প্রজ্ঞাপন তুলে ধরেন মন্ত্রী। এতে 90% মেধাভিত্তিক নিয়োগ, 5% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রেখে সরকারের জারি করা পরিপত্র তুলে ধরেন। এইটা শুধু কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা সংস্কারের আন্দোলনে ছিল না। বিএনপি, জামাত, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের তারা জঙ্গি হয়ে এই আন্দোলনে সংযুক্ত হয়ে দেশ নষ্ট করার চেষ্টা করছিল। এ সময় কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। বিচার বিভাগীয় তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার পরেও কোনো পক্ষ পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী। সমস্যা যেহেতু সমাধান করে দিয়েছি, বিশ্বাস যে নতুন করে কোনো আরো সমস্যা তৈরি করা হবে না, এই পরিস্থিতির অবনতি হবে না। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। আর তথ্য প্রতিমন্ত্রী জানান, কোটা আন্দোলনে হতাহতের ঘটনা ছিল পরিকল্পিত। আক্রান্ত হয়ে প্রতিহতের চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল, বিটিভি আক্রান্ত ছিল, সেতু ভবন আক্রান্ত ছিল, ডেটা সেন্টার আক্রান্ত ছিল। আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি, তারা কাঁদছে, তারা জীবন বিপন্ন, স্যার বাঁচান, আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে, পুলিশকে আক্রমণ করেছে। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত হল সংস্কার করেই ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য SM মাকসুদ কামাল। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঢাবি প্রশাসন। মাজহারুল ইসলামের প্রতিবেদন। আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের আনাগোনা কিংবা যান্ত্রিক কোলাহল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হলগুলো এখন নিস্তব্ধ। আবাসিক 18টি হলের ক্ষতিগ্রস্ত রুমগুলোতে দ্রুতই মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপাচার্য। ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ
আর্থিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহযোগিতা চাইব। সেই জন্য আমরা একটা প্রতিবেদন তৈরি করছি এবং প্রতিবেদন প্রাপ্তির পরে আমরা আর্থিক সহযোগিতা পাওয়ার প্রেক্ষিতে আমরা রুমগুলোকে আমরা সংস্কার করব। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। কেউ হয়রানির শিকার হলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন উপাচার্য। নিরপরাধ শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতিমধ্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা কেউ কেউ থানায় ছিল, কেউ কেউ অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় আছে, আমি ব্যক্তিগতভাবে বহু শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি। থানায় যারা আছে তাদেরকে থানা থেকে আমরা নিয়ে এসেছি এবং যারা জেলে আছে তাদেরকেও আমরা আইনি সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই যে আমাদের নিরপরাধ শিক্ষার্থীরা কোনোভাবেই যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবে যেন হয়রানির সম্মুখীন না হয়। আমাদের কোনো শিক্ষার্থী যদি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয় কোনো শিক্ষার্থী, আমরা অনুরোধ করব আমাদের কাছে যেন তারা যোগাযোগ করে আমাদের সাথে। জানান বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর শুধু বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন এবং মেধার ভিত্তিতে সিট বন্টন করা হবে। প্রভোস্ট কমিটির সভা করেছি এবং প্রভোস্ট কমিটির সভায় হলগুলোতে শিক্ষার্থীদেরকে একটি সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালার মাধ্যমে রেগুলার এবং মেধাবী শিক্ষার্থীদেরকে হলে উঠানোর জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কোনো শিক্ষার্থী চাইলে আর্থিক সহযোগিতা দিতেও ঢাবি প্রশাসন প্রস্তুত বলে জানান উপাচার্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সারা দেশে সংঘাতের উস্কানি দিয়ে তারেক রহমানের মেসেজ ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপির উপদপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিংকে গ্রেফতার করেছে ডিবি। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও জামায়াতের 150 জনকে আটক করেছে। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হবে না, তবে যারা হামলা ভাঙচুরে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। উন্নয়নের কার্যক্রমকে তারা নষ্ট করে ফেলা এবং একটা নারকীয় এবং অরাজকতা সৃষ্টি করে দেশটাকে তারা অকার্য করা তাদের প্ল্যান ছিল এবং সেই কথাগুলি তারা অনেকে আমাদেরকে বলেছে যে তারা উপর থেকে এই নির্দেশনায় পেয়েছে, যদি তোমরা এগুলি না করো তোমরা হাতে ছড়িয়ে দিয়ে তোমরা চলে যাও। এই কারণে আমরা অলরেডি কয়েকজন রিমান্ড, আমাদের বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল এবং সালাম এবং ব্যারিস্টার ওসিম, মিয়া গোলাম ফারুক, আমির হোসেন মাহমুদ চৌধুরী, আমিনুল হক, জহিরুদ্দিন স্বপন, তারা অলরেডি আমাদের কাছে রিমান্ডে এসেছে। কোটা নিয়ে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে সন্তুষ্টি জানিয়েছে নরওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিক্টার স্পেনসেন এর সন্তুষ্টি জানান তিনি। এছাড়া কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। এ সময় অসলোতে দূতাবাস খোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসাও করেন রাষ্ট্রদূত। সারা দেশে নিম্নবিত্ত, গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে সরকার প্রধান বলেন, চলমান পরিস্থিতি ও কমপ্লিট শাটডাউনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। নরসিংদী কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার কারাগার পরিদর্শন শেষে তিনি আরও জানান, ঘটনার পেছনে কারো গাফলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে 136 কয়েদি। উদ্ধার করা হয়েছে লুট হওয়া 33টি অস্ত্র। সুমন বর্মনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কয়েদি ছিনিয়ে নেওয়া ও অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছে যারা, তারা দেশের অগ্রগতি চায় না। দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য
এই সমস্ত আক্রমণ। আমরা দেখলাম কিভাবে এরা মানে এই অস্ত্রাগারগুলি লুট করেছে, জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং এদের জেলখানা ভেঙে বন্দীদের নিয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে ঘটনা তদন্তে করা হয়েছে 2টি কমিটি। কেন এই ঘটনাটি ঘটলো, কারো গাফিলতি ছিল কিনা, কেউ এখানে যোগান দিয়েছে কিনা সেটি তদন্ত করার জন্য এখানে 2টি কমিটি করা হয়েছে। একটা আইজি প্রিজন সাহেব করেছেন, সেটা হলো 3 সদস্য বিশিষ্ট, একটা মন্ত্রণালয়ের থেকে আরেকটি করেছেন আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে করেছেন, সেটা হলো 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। এর আগে চলমান আন্দোলন ও সহিংসতার মধ্যে শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র, গুলি লুট ও 836 জন আসামি ছিনতাই করা হয়। সোমবার সব আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জারি করা হয় গণবিজ্ঞপ্তি। পরে আইনজীবীদের সহায়তায় আত্মসমর্পণ করেন 136 কয়েদি। আজকে আমরা আমাদের আসামিদের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে এখানে পর্যন্ত আনছি। যারা এখানে স্বেচ্ছায় আসছে বা আরো আসবে তাদের ব্যাপারে যেন নতুন করে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে, এটা আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে, আমাদের সভাপতি এবং আমি সম্পাদকের পক্ষ থেকে বা টোটাল আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি নিবেদন থাকবে। বাইরে থেকে আন্দোলনকারীরা আন্দোলন করছে, আন্দোলনকারীরা এরা গেট বাইরে কোনো বাইরে এরা ভেতরে ঢুকছে, ভিতরে ঢুকে আগে আমাদের ওয়ার্ডে আগুন লাগাই দিছে। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিন কারফিউর পর সড়কে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। অফিস আদালত খোলায় কর্মস্থলে যেতে সড়কে চাপ বাড়ে যানবাহনের। তবে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন চাপ বাড়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অনেকে। সহকর্মী সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা 5 দিন ধরে রাজধানী ঢাকা ফাঁকা থাকলেও এখন এই নগরী ফিরতে শুরু করেছে আপন রূপে। সড়ক জুড়ে গাড়ি, বাস আর অফিসগামী ও কর্মজীবী মানুষের পদচারণায় এখন অনেকটাই সরব। সকাল 10টা থেকে কারফিউ শিথিল করার কথা থাকলেও ঘর থেকে এদিন আগেভাগে বেরিয়ে পড়েন অফিসগামী মানুষ। অফিসে যাচ্ছি আর ভোগান্তি হচ্ছে যে টানা 3 দিন সাধারণ ছুটির পর আজকে একটা জাম আছে, সেই জামটাই মেইন ভোগান্তি আর কি। প্লাস ভেহিকেলের একটু প্রবলেম আছে আর কি। ভেহিকেল সবাই তো ভেহিকেল অ্যাভেলেবেল না। আমাদের অফিস ট্রান্সপোর্ট ছিল, জ্যামে আটকানোর ফলে আমরা হেঁটে অফিসে যাচ্ছি। এখন অফিস টাইম আমাদের যেটা ছিল 10টা, তো অফিস টাইম আমরা অলরেডি ফেল করে ফেলছি আর কি। এতদিন যারা ঘরবন্দি ছিল তারা সেখান থেকে মুক্তি পাচ্ছে। মানুষ এটা চাচ্ছিল যে এটা সমাধান আসুক, সবাই রাস্তায় পথে চলুক, অফিসে যাক। টানা 4 দিন কারফিউর পর অফিস আদালত খোলায় ব্যক্তিগত গাড়ির চাপে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। তবে সড়কে মানুষ বাড়ায় জীবিকার পথ খুলেছে নিম্ন আয়ের মানুষের। হকার ও রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি বাড়ায় হাসি ফিরছে তাদের মুখে। সব স্বাভাবিক হয়ে ঢাকা ফিরবে আগের রূপে, এমন প্রত্যাশা নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সচিবালয় এলাকা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। রাজধানীর ঢাকা যে অবস্থা আমরা যদি একটু জানিয়ে রাখি, কয়েকদিন ধরে কিন্তু এক ধরনের সহিংসতার মধ্যে রাজধানীবাসী একটা আতঙ্কের মধ্যে ছিল। পরবর্তীতে যখন সেনাবাহিনী কারফিউ জারি হয়, সেক্ষেত্রে কারফিউর মাধ্যমে আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছিল এবং সেক্ষেত্রে যান চলাচলের ক্ষেত্রে যদিও শিথিল অবস্থা ছিল, পরবর্তীতে আজকে থেকে কিন্তু অফিস আদালত থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান চালু করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি কিন্তু আগের অবস্থানে রয়েছে। অর্থাৎ তারা যেমন রাজধানীর নিরাপত্তার সাথে যে অবস্থানে ছিল সেই অবস্থান কিন্তু বজায় রয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, আজকে থেকে যে অফিস আদালত যেহেতু খোলা, সেক্ষেত্রে সচিবালয় যে সড়কটি রয়েছে সেটি আসলে সবচেয়ে বেশি ব্যস্ততম একটি সড়ক এবং একই সাথে গুরুত্বপূর্ণ একটি সড়ক বলা চলে, যেহেতু সরকারি বিভিন্ন দপ্তর এখানে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি খাদ্য ভবনের সামনে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিজিবির একটি টহল রয়েছে। তারা কিন্তু একেবারে চেক করেই তারা কিন্তু এখানকার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো যাতায়াত চলছে এবং সেই ক্ষেত্রে তাদের অবস্থান রয়েছে এবং একই সাথে অন্যান্য যে সড়কগুলো রয়েছে রাজধানীর, সেক্ষেত্রেও আমরা সেখানে
সেখানে দেখেছি সেনাবাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনীও তাদের যে তল্লাশি কার্যক্রম সেটিও চালাচ্ছে এবং মোড়ে মোড়ে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে। একই সাথে আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে একটু কথা বলি, যেহেতু এতদিন টানা বন্ধের কারণে মানুষ এক ধরনের অস্বস্তির মধ্যে ছিল, অর্থাৎ যেহেতু অফিস আদালত বন্ধের কারণে সবচেয়ে বেশি বিশেষ করে দিনমজুর যারা থাকে তাদের সবচেয়ে বেশি ভোগান্তি হয়ে থাকে। তো যেহেতু আজ থেকে সীমিত পরিসরের রাজধানী চালু করে দেওয়া হচ্ছে, একই সাথে দূরপাল্লার বাস থেকে শুরু করে নগরের মধ্যেও গণপরিবহন চালু করা হয়েছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা যাতায়াত করতে পারছে এবং সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু এতদিন ধরে এক ধরনের অরাজকতা ছিল, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হামলার ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং একই সাথে তারা চেক করছেন মিরর দিয়ে আসলে কোনো ধরনের কোনো গাড়ির নিচেও কোনো ধরনের যে বোম থেকে শুরু করে কিছু আছে কিনা সেগুলো তারা চেক করছেন। বিজিবি শুধু নয়, বিজিবির পাশাপাশি অন্যান্য বাহিনীগুলোর কার্যক্রম কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে রাজধানীর আজকের পরিস্থিতি যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সেই তুলনায় গতকাল থেকে আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। যেহেতু অফিস আদালত সব কিছু খোলা, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন তৎপর রয়েছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তি ফিরে এসেছে, যেহেতু সব কিছু চালু করে দেওয়া হয়েছে এবং একই সাথে সেনাবাহিনীর যে তাদের যে কারফিউ সেটি কিন্তু শিথিল রয়েছে। তো সব কিছু মিলিয়ে রাজধানীর বর্তমান পরিস্থিতি আমরা অনেকটা স্বাভাবিক বলা চলে এবং একই সাথে গণপরিবহন চলার কারণে সাধারণ মানুষও নির্বিঘ্নে তাদের চলাচল করতে পারছে। তো এই ছিল রাজধানীর যে সচিবালয়, সেই সচিবালয় সড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এবার রাজশাহী থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কারফিউর আজকে পঞ্চম দিন, যদিও এই কারফিউ শিথিলভাবে চলছে। আজকে থেকে যেহেতু অফিস আদালত এবং ব্যাংক লেনদেন শুরু হচ্ছে, ফলে আমরা যে আলুপট্টির মোড়ে আছি, যেখান থেকে ব্যাংক পাড়া হিসেবে পরিচিত, আমরা একটু দেখাতে চাই যে প্রচণ্ড ভিড়, কারণ অন্য স্বাভাবিক দিনের মতো একেবারে ভিড়, কারণ যেহেতু আজকে 11টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে, এছাড়া অফিস আদালতও চলবে 3টা পর্যন্ত। ফলে অনেকেই অফিস আদালতে যারা আসছেন সেই ভিড় তো আছেই এবং প্রতিদিনের মতো অন্য স্বাভাবিক দিনগুলির মতোই কিন্তু আজকে রাস্তায় আমরা যানবাহন এবং গাড়ি চলাচল করতে দেখেছি এবং এখন পর্যন্ত চলছে। যারা এই পথ দিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে অন্য শহরের অন্য পথগুলিতেও একই অবস্থা, প্রত্যেকটি সড়কে আজকে মানুষজন একেবারে স্বাভাবিক দিনের মতোই নেমে এসেছেন। তারা যেটি বলছেন যে কারফিউ যে 4 দিন ছিল সেই 4 দিনের পরিস্থিতির পর আজকে অনেকটাই একেবারে স্বাভাবিক জনজীবন এবং তারা এমন জনজীবনই প্রত্যাশা করছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের যে টহল সেটি জোরদার করেছে। আগের দিনগুলির মতো আজকে কোনো কড়া তল্লাশি বা তল্লাশি চৌকি সেগুলো কিন্তু আমরা শহরের মধ্যে দেখিনি, তবে শহরের যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে পুলিশের একটা অবস্থান আছে। তারা সেখানে খুব একটা গাড়ি তল্লাশি না করলে সন্দেহজনক গাড়িগুলিকে তারা তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া কারফিউ আজকে থেকে যেহেতু শিথিল পর্যায়ে চলছে স্থানীয় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ফলে মানুষের স্বাভাবিক জনজীবন যেটি আছে সেই জায়গায় মানুষ ফিরে আসছেন ধীরে ধীরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেটি হলো যে একেবারেই স্বাভাবিক রাজশাহীতে। যদিও সারা দেশে যেভাবে নাশকতার ঘটনাগুলি ঘটেছিল, রাজশাহীতে তেমনটি না ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তখন থেকে কঠোর অবস্থানে আছেন এবং আজকেও যেটি জানানো হয়েছে যে কারফিউ শিথিল হলেও নাগরিকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসলেও ব্যাংকিং কার্যক্রম, অফিস আদালত সব কিছু স্বাভাবিক দিনের মতো চললেও তাদের অবস্থান যেটি আছে নিরাপত্তার স্বার্থে সেটি তারা ধরে রাখবেন এবং বলা যায় যে গত 4 দিনের তুলনায় আজকে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক এবং বিকেল 3টা পর্যন্ত যেহেতু কারফিউ একেবারেই শিথিল আছে, ফলে স্বাভাবিক জনজীবনে মানুষ ফিরে আসার প্রত্যাশা করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে। জয়পুরহাটের বর্তমান যান চলাচল পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা তেমনটি ঘটেনি। জেলা প্রশাসক কারফিউ তুলে নিতে পারবে এবং কারফিউ দিতে পারবে বা অন্য যে পদক্ষেপ নিতে পারবে তারা কিন্তু এই জয়পুরহাট জেলায় কিন্তু আজ থেকে জয়পুরহাটের সকল প্রকার স্বাভাবিক জীবনযাপন মানে থাকবে। এখানকার সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস আদালত চালু থাকবে, জেলার অভ্যন্তরীণ বাস সহ সকল গণপরিবহন চালু আছে। তো দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে
তারা নিবিড় মনিটরিং করছেন। পাশাপাশি যে যাত্রীদের যেন কোনো দুর্ভোগ না হয়, বাসের যে নিরাপত্তা ব্যবস্থা, সকল বিষয় বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনীকে এখানকার জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী উনি নির্দেশনা দিয়েছেন। আমি একজন মোটর শ্রমিকের একজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা মোটর শ্রমিকের তো শ্রমিক, আপনারা কি অবস্থায় ছিলেন, এখন কি অবস্থায়, আজকে কেমন আপনাদের সাড়া পাচ্ছেন? আমরা 4-5 দিন খুব সমস্যার ভিতরে ছিলাম, প্রতিটা শ্রমিকই। আজ থেকে সরকার আমাদের অনুমতি দিয়েছে গাড়ি চলার জন্য এবং প্রশাসন দিয়ে নিরাপত্তা দিয়ে গাড়ি চলেছে। সকাল 9টা থেকে গাড়ি আমরা স্টার্ট করছি। আমরা এখন খুব স্বস্তি এবং সরকারকে সাধুবাদ জানাই। জয়পুরহাট বাস স্ট্যান্ড এলাকায় এখন কিন্তু এই যে আজ থেকেই কিন্তু সকল প্রকার গণপরিবহন এবং ঢাকাগামী যাত্রীরা সহ আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশ খুশি যে বিভিন্ন যে জায়গায় তারা আটকে নিজ বাড়িতে বা জয়পুরহাটে এসে তারা আটকে গিয়েছিল, কিন্তু তারা এখন তাদের গন্তব্যে যেতে পারছে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ।